সুপ্রিয় দর্শক সকলকে দৈনিক আধুনিক কাগজের স্টুডিও আয়োজন ইজি টকে স্বাগত জানাচ্ছি। আমি মঈনুদ্দিন। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশের বড় দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও আসলে অনেককেই মনোনয়ন দিতে যাচ্ছে, সেরকম একটা আভাস পাওয়া গেছে যে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। এই নিয়ে আসলে রাজনীতিতে অনেক কথাবার্তা হচ্ছে বিএনপির ঘরানার মধ্যে। আমরা দেখেছি যে গত 21 অক্টোবর বিএনপির মহাসচিবের সাথে দেখা করেছেন সিলেট বিভাগের প্রায় 133 জন মনোনয়ন প্রত্যাশী। এরপরে আবার গত 27 অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে জনাব তারেক রহমানের সাথে ভার্চুয়ালি সিলেট বিভাগের 66 জন মনোনয়ন প্রত্যাশী তারা বৈঠক করেছেন এবং আলাপ আলোচনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। সেখান থেকে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি নির্দেশনা দিয়েছেন সেসব বিষয়ে আমরা আজকে জানতে চাইব। আজকে আমাদের আহ্বানে স্টুডিওতে এসেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন এক সময়, রাজপথের তোকর এক নেতা, যিনি সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আব্দুল্লাহ খান জামাল। তাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয়জন জনাব মঈনুদ্দিন আধুনিক কাগজের আজকের এই ইজি টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা আপনাদের মাধ্যমে সিলেটের সর্বস্তরের জনসাধারণ সহ আমার নির্বাচনী এলাকা সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের জনসাধারণ সহ দেশে এবং বিদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের আধুনিক কাগজকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে চাই, আসলে আপনি তো গত 21 অক্টোবর এবং 27 অক্টোবরের দুটো প্রোগ্রামেই ছিলেন মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। সেখানে আসলে কি আলোচনা হয়েছে বা কি বিষয়ে কাউকে আসলে গ্রিন সিগন্যাল বা এরকম কোনো কিছু দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টা মানুষ জানতে চান আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মঈনুদ্দিন। আসলে দুটি অনুষ্ঠানে থাকার সৌভাগ্য আমার হয়েছিল এবং দুটি অনুষ্ঠানে প্রথম সভাটি আমাদের মহামান্য মহাসচিব অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমাদের প্রথম সভাটি, প্রথম সাক্ষাৎকার বলেন, সভা বলেন, মত বিনিময় বলেন, প্রথমটি হয়েছে। এবং দ্বিতীয়টি যেটা হয়েছে গত 2 দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শেষে গণতন্ত্রের পথে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচনের স্বপ্ন দেখছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে আমাদের মত বিনিময় হয়েছে এবং সেটা একটা ঐতিহাসিক মত বিনিময় হয়েছে আমাদের জন্য। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা মনোনয়ন প্রত্যাশী, আমাদের জন্য যারা আমরা এই বৈঠকে অংশগ্রহণের সুযোগ পেয়েছি, এটা আমাদের দীর্ঘ 3 যুগের, ব্যক্তিগতভাবে আমি যদি মনে করি যে আমার 3 যুগের রাজনীতির এটা একটা স্বীকৃতি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ যারা সংশ্লিষ্ট ছিলেন এই বৈঠকে আমাকে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৈঠকে আসলে কি কথা হয়েছে? অনেক কথা হয়েছে। কিছু বলা যাবে, কিছু হয়তো বলা যাবে না। যেগুলা বলা যায় আপনি একটু বলেন, আমরা শুনি। যেগুলো বলা যাবে না, এটা পরিবার, আমরা যারা একই পরিবারের, আমরা যারা সদস্য, আমরা যারা মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, স্বজন, আমাদের অনেক সুখ দুঃখের কথা কিন্তু আমরা পরিবারে আলাপ করি, আলোচনা করি, যেগুলো কিন্তু বাইরে যায় না, আলোচনা করা যায় না। মূলত এই সভাটি ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ওই পরিবারের সদস্যদের মধ্যে পরিবারের সদস্যদের সুখ দুঃখটা ভাগাভাগি করা। আমি আসলে ওই দিন অন্য এক তারেক রহমানকে দেখেছি। আসলে সেটা যে তারেক রহমানকে দেখে, যে তারেক রহমানের কথা শুনে আমরা যারা আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমাদের যাদের সুখ দুঃখ বেদনা ছিল, আমাদের হয়তো অনেক কিছু বলার ছিল,
সত্যিকার অর্থে আমরা যারা ওই দিন ওইখানে গিয়েছি, আমি আমার কথা বলতে পারি যে আমাদের বেশিরভাগই যারা এই দলটাকে আমরা ধারণ করি, লালন করি, আমরা এই দলটাকে নিজের মায়ের মতো, নিজের সন্তানের মতো মনে করি। আমরা আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কথা আমার মনে হয় যে ম্যাক্সিমামই আমরা ভুলে এখান থেকে বের হয়ে এসেছি, এবং আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন দেশের প্রশ্নে, দলের প্রশ্নে, আগামী নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণে, সেখানে আমরা কে মনোনয়ন পেলাম কে পেলাম না সেটা আমাদের কাছে মুখ্য না। আমাদের কাছে মুখ্য হচ্ছে আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা। সেখানে যদি আমি পাই আলহামদুলিল্লাহ, যদি নাও পাই আলহামদুলিল্লাহ, কারণ আমাদের কাছে ধানের শীষকে বিজয়ী করাটা এখন আমাদের কাছে চ্যালেঞ্জ। কারণ আমি যেটা আপনাকে আগে বলেছিলাম যে আমার তো দীর্ঘদিন থেকে তারেক রহমানকে দেখার সুযোগ হয়েছে, কিন্তু দীর্ঘদিনের দেখা তারেক রহমান আর ওই দিনের তারেক রহমানের মধ্যে আমি বিশাল ফারাক দেখেছি। আমি তারেক রহমানের দৃঢ়তা দেখেছি, আমি তারেক রহমানের সাহসিকতা দেখেছি, আমি তারেক রহমানকে দলের এবং মায়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হতে দেখেছি। একজন কর্মী হিসাবে আমি মনে করি যে আমাদের যে কষ্ট, আমাদের যে চাওয়া পাওয়া, সেটা তুচ্ছ তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কষ্ট, ত্যাগের কাছে আমাদের যে ত্যাগ, আমাদের যে জেল জুলুম, আমরা যে নির্যাতিত হয়েছি, এটা মুখ্য না। এজন্য আমরা সকলেই বলতে পারেন অঙ্গীকার করে এসেছি যে তিনি যে সিদ্ধান্ত দেবেন বা দল যে সিদ্ধান্ত দেবে, আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে, সেখানে ব্যক্তি মুখ্য না, প্রার্থীকে আমরা হলাম কে হলাম না সেটা মুখ্য না। আমাদের কাছে আগামী নির্বাচনটি একটি চ্যালেঞ্জ, এবং সেই নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী করে, বিএনপিকে বিজয়ী করে, জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করে, মূলত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদেরকে পরাস্ত করার একটা শপথ নিয়ে এসেছে। এই জন্য আমি বললাম যে আমরা অন্য এক তারেক রহমানকে দেখেছি, আমি তারেক রহমানের চোখে পানি টলমলো করতে দেখেছি। সুতরাং আমাদের চাওয়া পাওয়াটা এখন আমাদের কাছে আর খুব একটা মুখ্য না। তিনি যেটা বলেছেন, এক কথায় যদি আমি বলি, যেটা বলেছি যে অনেক কথাই তো বলা যাবে না, কিন্তু যে কথাটা বলা যাবে সেটা হচ্ছে তিনি ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। তিনি আমাদেরকে বলেছেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে এখনো সুগভীর ষড়যন্ত্র চলছে, আর বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে তো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নিজেদের ভাইদের মধ্যে, নিজেদের পরিবারের মধ্যে যদি আমরা বিভাজিত হয়ে যাই, নিজেদের চাওয়া পাওয়ার জন্য যদি আমরা জেদের বশবর্তী হই, তাহলে দল হিসাবে আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে। এই জন্য তিনি বলেছেন যে যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, এবং দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মেনে সবাইকে কাজ করতে হবে। সেখানে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু দলের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে আমরা যেন সেই সিদ্ধান্ত মেনে কাজ করি। এবং যারা মূল্যায়িত হবেন, তিনি যেটা বলেছেন যে যাকে মনোনয়ন দেবেন দ্রুত সময়ের মধ্যে, তিনি নির্দেশ দিয়েছেন যে যিনি মনোনয়ন পাবেন তিনি কিংবা তার সমর্থকেরা যাতে মনোনয়ন পাওয়ার পর এলাকায় কোনো ধরনের আনন্দ মিছিল না করেন, কোনো ধরনের মিষ্টি বিতরণ থেকে বিরত থাকে, এবং তার দায়িত্ব বেশি হবে যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি যেন, কারণ যেহেতু একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, যে যিনি মনোনয়ন পাবেন তিনি যে শুধু যোগ্য, আর যে মনোনয়ন পায়নি সে যে যোগ্য না, তিনি এরকম কথাটি বলেছেন যে সকলেই কাছাকাছি যোগ্য। সেখানে যেহেতু একাধিক প্রার্থী দেওয়ার সুযোগ নেই, 300 আসনে 300 জনকেই দিতে হবে। সুতরাং যে মনোনয়ন পাবেন তার দায়িত্ব হচ্ছে জেনে যারা মনোনয়ন পাবে না তাদেরকে বুকে টেনে নিয়ে, এবং তাদের সাথে যারা রয়েছে সেই সমস্ত নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনী লড়াইটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দলের বিজয় সুনিশ্চিত করা। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে যারা মনোনয়ন পাবেন না তাদেরও দলের প্রতি কমিটমেন্ট রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, দায়িত্ব রয়েছে। মনোনয়ন পেলে তিনি যে কাজটি করতেন, যদি তিনি দলটাকে মনে প্রাণে লালন করেন, দানের শীষকে লালন করেন, মনোনয়ন না পেলেও তিনি যাতে যে মনোনয়ন পায় ওই প্রার্থীর পক্ষে থেকে, দানের শীষের পক্ষে থেকে তিনি তার ইমানদারির পরিচয়টুকু দেন। যেটা আসলে এই নির্দেশনার পরে কিন্তু আপনারা তো একটা ধারণা করতে পেরেছেন আসলে কি হবে বা কি হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি মনে করেন যে যারা আপনারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন, ছাত্র অবস্থায় থেকে রাজনীতি করেছেন, এখন মূল সংগঠনের সাথে রাজনীতি করছেন, তো একটা প্রত্যাশা ছিল যে, বা এখনো আছে, হ্যাঁ, যে আপনি হয়তো মনোনয়ন পাবেন। যদি এক্ষেত্রে ব্যত্যয় হয়
তাহলে আপনি তো বলেছেন যে সকলকে একযোগে কাজ করার, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় হয়, তো আপনার সমর্থক যারা দীর্ঘদিন থেকে আপনার সাথে ছিলেন, তাদেরকে আপনি কতটুকু আসলে বুঝাতে সক্ষম হবেন? দেখুন, দল আমাদের কাছে একটা আদর্শ। আমরা এই 5ই আগস্টের আগেও আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, যে লড়াইয়ে জেল কেটেছি, গুলিবিদ্ধ হয়েছি, নির্যাতিত হয়েছি, রিমান্ডে গিয়েছি, জেলের মধ্যে প্রচন্ড গরমের মধ্যেও মশার কামড়ে মুখ ঘুরে ঘুমাতে হয়েছে, তখন কিন্তু আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এমপি হব, মন্ত্রী হব, এরকম কোন স্বপ্ন দেখতাম না। স্বপ্নটা দেখতাম যে ফ্যাসিস্ট হাসিনার পতন, আমরা স্বপ্ন দেখতাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির, আমরা স্বপ্ন দেখতাম যে বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকারটা প্রয়োগ করার যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা করা। আমরা স্বপ্ন দেখতাম যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে ওনাকে প্রধানমন্ত্রী করতে পারলে শহীদ জিয়ার ধারাবাহিকতায়, দেশনেত্রীর ধারাবাহিকতায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমরা ওই লড়াইটায় স্বপ্ন দেখতাম যে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হলে আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, গুমের শিকার জননেতা এমিলিয়াস আলী, ছাত্রনেতা দিনার, জুনেদ আনসার সহ যারা গুম অবস্থায় রয়েছেন তাদেরকে ফেরত পাবার। আমরা স্বপ্ন দেখতাম যে আমরা আর রাস্তায় প্রকাশ্য কোনো রাজনীতিবিদ গুম হবে না, খুন হবে না। আসলে সেই লড়াইটা করেছিলাম। সেই লড়াই 5ই আগস্টের জনতার, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের নেতার বলিষ্ঠ নেতৃত্বে হাসিনার পতন হয়েছে। রাজনীতি করে সঙ্গত কারণে সকল রাজনৈতিক নেতাকর্মীরা জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখে, এমপি হওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন থেকে ছোটবেলা থেকে যেহেতু আমি রাজনীতি করতাম, এটা আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নের ধারাবাহিকতায় প্রার্থী হয়েছি, এলাকায় গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এর চেয়ে বড় কিছু তো আর নাই। মানুষ দোয়া করে। আর আমি মনে করি যদি নেতৃত্ব নির্বাচনের মাপকাঠি জেল, জুলুম, আন্দোলন, ত্যাগ, রিমান্ড, গুলিবিদ্ধ হওয়া এগুলা হয়, তাহলে আমার নির্বাচনী এলাকা সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জে আমার প্রতিদ্বন্দ্বী যে সমস্ত বড় ভাইরা, সিনিয়ররা কিংবা জুনিয়ররা রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা কেউ আমার ধারে কাছে নাই। যদি নেতৃত্ব, জনপ্রতিনিধি, এমপি মনোনয়নের মাপকাঠিটা হয় আন্দোলন সংগ্রাম, রাজপথ, জেল, মামলার সংখ্যা, গুলিবিদ্ধ হওয়া, দলের আনুগত্য স্বীকার করা, আমি মনে করি যে আমি ওই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন এটাও আমি বিশ্বাস করি যে জনপ্রতিনিধি হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছার উপর, কারণ নেতৃত্ব নির্ধারণ হয় আসমান থেকে। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা জনপ্রতিনিধি বানানোর যোগ্য মনে করেন তাকেই বানান। তার ইশারাই যে দল মনোনয়ন দেয় ওই দলের শীর্ষ নেতৃত্ব তার দিকেই দাবিত হয়। আমি মনে করি আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যটা লিখে রাখেন, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই পরীক্ষায়, বিএনপির এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব। আর যদি কোনো কারণে আমি উত্তীর্ণ না হই, আমি মনে করবো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার পক্ষে এই ফয়সালা ছিল না। আমি যেই ফয়সালা হবে সেই ফয়সালায় সন্তুষ্ট হয়ে আমি প্রকাশ্য সভা সমাবেশেও বলছি, আপনার মাধ্যমে আজকেও বলে যাচ্ছি যে আমি মনোনীত হলে, আমি প্রার্থী হলে জিয়া পরিবারের জন্য, দানের শীষের জন্য, এই দলের জন্য যেটুকু কাজ করতাম, আমি যদি মনোনীত নাও হই, আমার প্রতিদ্বন্দ্বী, আমি বলবো না, আমার প্রতিযোগী, আমরা যারা প্রতিদ্বন্দ্বিতায় বড় রাজনৈতিক দলে একাধিক প্রার্থী রয়েছি, আমার নেতা জনাব তারেক রহমান যার হাতে দানের শীষ তুলে দেবেন, আমি নিজে প্রার্থী হলে আমি যে কাজটুকু করতাম, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেই কাজটুকু আমি দলের পক্ষে, দানের শীষের পক্ষে, জিয়া পরিবারের পক্ষে, ওই প্রার্থীর পক্ষে করবো। আমি বিশ্বাস করি আমার সাথে যারা রয়েছে, যে সমস্ত নেতাকর্মীরা, সকলেই তো আমরা একই দল করি, তারপরেও পছন্দ অপছন্দ থাকে। আমার বিশ্বাস আমাকে যারা ভালোবাসে তারা আমার চাইতে বিএনপিকে বেশি ভালোবাসে, বিএনপির কারণেই আমাকে ভালোবাসে। আমার চাইতে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেশি ভালোবাসে, আমার চাইতে তারা তারেক রহমানকে বেশি ভালোবাসে, আমার চাইতে তারা দানের শীষকে ভালোবাসে। সুতরাং আমি যদি মনোনয়ন না পেয়েও দানের শীষের পক্ষে থাকতে পারি, আমার বিশ্বাস যে আমার সাথে যারা রয়েছে তারা সকলেই দানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করবে। যারা এই কাজ করবে না, ধরে নেবেন যে তারা মনে প্রাণে বিএনপি করে না, মনে প্রাণে শহীদ জিয়ার আদর্শের কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, তারেক রহমানের সত্যিকারের কর্মী হতে পারে না। এরা ব্যক্তি পূজায় বিশ্বাসী, ব্যক্তি পূজারী। আর ব্যক্তি পূজারীরা
একসময় ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়। আমার কাছে সবার আগে বাংলাদেশ, আমার কাছে সবার আগে বিএনপি, আমার কাছে সবার আগে দানের শীষ, আমার কাছে সবার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এখানে আমি কি পেলাম, আমি কি পেলাম না, যদি আমার ভাগ্যে থাকে আপনি নসিবে থাকলে আসবে, আর যদি না থাকে সেটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আমি আমার কাজ করে যাব। আমি মনে করি যে সময় হলে, আল্লাহর ফয়সালা হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মূল্যায়নের খাতায় আমার নাম এক সময় আসবেই, যদি আমি ইমানদারির সহিত কাজ করে থাকি। সিলেট আসলে একটা প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এটা আমরা সকলেই জানি সারা দেশের মানুষ। তো এখানে দেখা গেছে যে প্রতিটা ইলেকশনে, বিভিন্ন সময় ইলেকশন হয়েছে, একেবারে ইউনিয়ন পর্যায়ে ইলেকশনে যে প্রবাসীরা অংশগ্রহণ করে থাকেন। এক্ষেত্রে কিন্তু আমাদের সিলেট 3 যেটা আপনি যেখান থেকে মনোনয়ন প্রত্যাশী, সেখানেও প্রবাসীরা এসেছেন। তাদের বিষয়টা আসলে একটু জানতে চাই যে তারা কোন আশায় এসেছেন বা কতটুকু কাজ করতে পারবেন। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে রাজনীতি করার, প্রার্থী হওয়ার সকলের অধিকার রয়েছে। সঙ্গত কারণে আমাদের নির্বাচনী এলাকা তো আরো গুরুত্বপূর্ণ, কারণ সিলেট 3 নির্বাচনী এলাকায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি, আমাদের বোন ডাক্তার জুবাইদা রহমানের পিতার বাড়ি। সুতরাং ওই নির্বাচনী এলাকাকে নিয়ে আপনি কৌতূহল বলেন, আগ্রহ বলেন, দেশে বিদেশে রয়েছে। আমি আগেও আপনাকে বলেছি যে নেতৃত্ব এবং জনপ্রতিনিধি হওয়া এটা আল্লাহ তাআলার প্রদত্ত। এখানে যে আমি দেশে কাজ করলাম, কেউ বিদেশে কাজ করলো, আমাদের সিলেটে যে কালচার রয়েছে যে দেশের থেকেও জনপ্রতিনিধি হচ্ছেন, বিদেশ থেকে এসেও হচ্ছেন। এখন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, আমরা যারা দেশে কাজ করেছি, যারা বিদেশে থেকে কাজ করেছেন, তাদের সকল কার্যক্রম মূল্যায়ন করে ওনারা তো আমাদের চাইতে হাজার হাজার গুণ অভিজ্ঞতায় সমৃদ্ধ। ওনাদের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা বিবেচনা করে ওনারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মেনেই রাজনীতি আমাদের করতে হবে। এখন সেখানে আমরা দেশিরা হব না বিদেশিরা হব, সেটা একটু অপেক্ষা করেন, সময়ই বলে দেবে। তবে আমি মনে করি যে বিদেশিরাও যেমন রাজনীতি করার তাদের অধিকার রয়েছে, কিন্তু দেশে যারা আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, অগ্রাধিকার তো অবশ্যই আন্দোলন সংগ্রামে যারা ঝুঁকি নিয়েছে তাদের পাওয়া উচিত। বিদেশে যারা থেকেছে, আমাদের নেতা যেহেতু ইংল্যান্ডে ছিলেন, ওনার কাছাকাছি থেকে ওনারাও দীর্ঘদিন রাজনীতি করেছেন, ওনারাও কষ্ট করেছেন, ওনাদের অবদানকেও আমরা খাটো করে দেখছি না, আমরা শ্রদ্ধার চোখে দেখছি। কারণ দীর্ঘ একটা বড় সময় যেহেতু জনাব তারেক রহমান সাহেব ওইখানে অবস্থান করার কারণে আমাদের অনেক প্রবাসী নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশের জনমত গঠন বলেন, আন্দোলন সংগ্রাম বলেন, তাদেরও অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তারা তাদের কর্মের মূল্যায়ন পাক, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাই, সাধুবাদ জানাই। কিন্তু আমরা যারা মাঠ আঁকড়ে, বিশেষ করে আমরা যারা মৃত্যু হবে জেনেও রাজপথে মিছিল মিটিং করেছি, গুলি খেয়েছি, লড়াই করেছি, জেলে গিয়েছি, আমরা হয়তো অনেক সময় ঘর থেকে যখন বের হতাম যে নিজের মা বাবার কাছে, স্ত্রী সন্তানদের কাছে আর ফিরে যাব কিনা, এইরকম একটা শঙ্কা নিয়ে আমরা বের হতাম। আমরা যেন কোনো কারণে আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হই, আমরা সেই কথাটুকুই আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলেছি। কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে নেতৃত্বটা আল্লাহর দান, আল্লাহর ফয়সালা। এটা অবশ্যই। তো আপনি যেটা বলছেন যে উপর থেকে আসলে ফয়সালা হয়, এরপরেও যেটা হয় যে আপনাদের দলীয় প্রধানের কাছ থেকে বিষয়টা আসে বা মনোনয়ন বোর্ড একটা হয়, সেরকম অবস্থান থেকে ওই যে বললাম আল্লাহর ফয়সালা হলে মনোনয়ন বোর্ড, তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের হৃদয়ে তখন ওই যার পক্ষে আল্লাহর ফয়সালা হবে, দেখা যাবে অটোমেটিকলি তাদের সমর্থন, তাদের সহযোগিতা ওই দিকেই চলে যায়। না, আমি যে বিষয়টা আসলে জানতে চাচ্ছি যে আপনি বলেছেন যে আপনারা দেশে যারা ছিলেন তারা অনেক নির্যাতন, জুলুম এবং অনেক জেল খেটেছেন, প্রবল বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু আপনারা রাজনীতি করেছেন। ওনারাও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে দলকে সাপোর্ট দিয়েছেন, জনমত গঠন করেছেন। তো এই যে দুটা বিষয়, যে আপনারা দেশের আর প্রবাস থেকে যারা আসলেন তাদেরও অবদান কম নয়, আপনাদেরও অবদান অনেক বেশি আছে। তো এক্ষেত্রে মনস্তাত্ত্বিক কোন ধরনের দ্বন্দ্ব আছে কিনা আপনাদের মধ্যে? না, দ্বন্দ্ব নাই, প্রতিযোগিতা আছে। আমরা যেহেতু একটা বিশাল রাজনৈতিক দল, আমি আগেও বলেছি যে বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এবং এই দল শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই পর্যায়ে আসার পর
তারেক রহমানের একটা ক্যারিসমেটিক নেতৃত্বে মানে হাসিনার মতো একটা দানবের বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা, এটা তারেক রহমান সাহেব বিদেশে বসেই কিন্তু করেছেন এবং তারেক রহমান সাহেবের মেধা এবং যোগ্যতার কারণে হয়েছেন। আমরা অনেকেই আপনারা যেটাকে বলেন যে দ্বন্দ্ব বলেন বা গ্রুপিং বলেন, আমি ওইটাকে দ্বন্দ্ব বা গ্রুপিং মনে করি না। আমি মনে করি এটা একটা প্রতিযোগিতা, রাজনীতি একটা খেলা। খেলার মাঠে যেমন প্রতিযোগিতা থাকে, যে ভালো পারফরমেন্স করবে সে ভালো করবে। রাজনীতির মাঠেও আমরা যারা প্রার্থী হয়েছি আমাদের সার্বিক বিষয় বিবেচনা করে জনাব তারেক রহমান সাহেব এবং দল যে সিদ্ধান্ত নেবে সেটাই তোমাদেরকে মানতে হবে। এখন সেটা দেশি হতে পারে, সেটা বিদেশি হতে পারে। আমরা দেশি এবং বিদেশিদের মধ্যে আমি মনে করি না যে আমাদের কোনো মনস্তাত্ত্বিক বিরোধ আছে, এটা আমি মনে করি না। আমি আগেও বলেছি আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতা আছে। ওনারা ওনাদের প্রাপ্য সম্মান পাক, আমাদের তাতে কোনো আপত্তিও নাই, অসুবিধা নাই। আমি জানি তারাও চায় যে আমরাও আমাদের প্রাপ্য সম্মানটুকু পাই। এখন দেখার বিষয় যে যেহেতু আমরাও কাজ করেছি, ওনারাও কাজ করেছেন, এখন দল কিভাবে সিদ্ধান্ত নেয়। তো আমার বিশ্বাস যে আমরা যারা কাজ করেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান কাউকে বঞ্চিত করবেন না, কোনো না কোনো জায়গায় সকলেরই কম বেশি মূল্যায়ন হবে। একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনি সিলেট 3 থেকে নির্বাচনের জন্য প্রত্যাশী, মনোনয়ন প্রত্যাশী, তো সেখানে অনেক সমস্যা আছে, তো আপনি প্রায়োরিটি বেসিসে আসলে কোন সমস্যাগুলো সমাধান করবেন, বা আপনি যেহেতু মাঠের রাজনীতির সাথে ইনভলভ আছেন, তো সেখানে আসলে সমস্যাগুলো কি, মূল সমস্যাগুলো কি, এগুলো আপনারা চিহ্নিত করেছেন? দেখুন, দীর্ঘ 1.5 যুগের আওয়ামী ফেসিবাদী শাসন এবং 1-11 18 বছরে পুরো বাংলাদেশটাকেই তো তারা একটা সমস্যার জঞ্জালে পরিণত করে গেছে। এই সমস্যাগুলা দূর করতে হলে আমাদেরকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমরা যারা নির্বাচন করব এবং আমরা যারা নির্বাচন করব না, আমরা সকলেই মিলে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে যেগুলা দ্রুত সমাধান করা প্রয়োজন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এবং জাতীয় পর্যায়ে আপনি দেখেছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান এই সমস্যাগুলো সমাধানের জন্য হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় 2023 সালে তিনি 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। এই 31 দফা সংস্কারের প্রস্তাবনা যেটা তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন, সেই 31 দফা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আপনি অলরেডি 80% সমস্যা যেগুলা সারা বাংলাদেশের আপনি বলেন 80% সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। আর বাকি যে 20% সমস্যা রবে, আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, আমরা যারা জনপ্রতিনিধি হব কিংবা হব না, দলের নেতৃত্ব দেব, আমরা সকলে মিলেমিশে আগামী নির্বাচন পরবর্তীতে যদি জনগণের ভোটে আল্লাহ তাআলা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ দেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হন, আমার বিশ্বাস জনগণের ভোটে তিনি প্রধানমন্ত্রী হবেন। তার যে মেধা, তার যে দক্ষতা, তার যে দেশকে নিয়ে যে চিন্তা, মানুষকে নিয়ে যে চিন্তা, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা, আমি তার মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি মনে করি যে তিনি সুযোগ পেলে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন, যেটা আমরা এখন হয়তো চিন্তাও করতে পারতেছি। এটা আসলে আপনারা রাজনীতি করেন, সমস্যাগুলো আপনারা জানেন আসলে কোন জায়গায় ফোকাস করতে হবে, কোন সমস্যা আগে সমাধান করতে হবে, এগুলো জানেন। তো একটা বিষয় যে আসলে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ বিরাজ করছে, আসলে সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে কিনা এরকম একটা প্রশ্নও কিন্তু দেখা দিয়েছে। এবং কেউ কেউ বলছেন যে কোন দল বলছে যে আগে গণভোট হোক তারপর নির্বাচন, বা এরকম কথাবার্তা হচ্ছে। তো এই বিষয়টা আপনি কি বলেন? দেখুন, আমি তো শুরুতেই বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে কথাটি বলেছেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান। এই ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলাটা শুধু যে বিএনপি একা করবে তা না, এই ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিক হিসাবে, জাতির বিবেক হিসাবে আপনাদের দায়িত্ব রয়েছে। সমাজের সকল স্তরের, সকল মতের যারা মানুষ, যারা আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই স্বপ্ন দেখি, আমাদের সকলের দায়িত্ব রয়েছে। একটা কথা আপনি মনে রাখবেন, যারা এই বাংলাদেশটাকে স্বীকার করে না, যারা এই বাংলাদেশটার স্বাধীনতায় বিশ্বাস করে না, এই চক্র এবং যারা পালিয়ে গেছে, তারা কিন্তু বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, বাংলাদেশ একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এটা চাবে না। এটা না চাওয়ার কারণে তারা নানামুখী ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্রের ধরন হতে পারে নির্বাচন বানচালের, যেটা ইতিমধ্যে তারা অনেক দিন থেকে করে এসেছে।
তো এই নির্বাচন 6 মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা। এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে এখন হবে। তারা পিআর এর নামে একটা বিভ্রান্তিকর তত্ত্ব জাতির সামনে নিয়ে এসে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এক এক সময় এক এক দাবি দেওয়া নিয়ে আসছে, এবং এখন দেখবেন নির্বাচনকে সামনে রেখে তারা নানান নাশকতার চেষ্টা করতে পারে, নানান ঘটনাকে সামনে নিয়ে এসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্তকে মোকাবেলা করেই সকলের সহযোগিতা নিয়ে যদি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে, বিশেষ ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে আমাদের কপালে কিন্তু আরো অনেক দুর্গতি অপেক্ষা করবে। এই জন্য আমি মনে করি যে আমরা এই দেশটাকে যারা ভালোবাসি, আমরা যারা রাজনীতি করি, যারা রাজনীতি করি না, যারা এই দেশটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের সকলেরই উচিত যে দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে এই নির্বাচন প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে যাতে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে সেই নির্বাচনের জনগণ যাকে ভোট দিবে তারাই এসে সমস্যার সমাধান করবে, রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে দুইটি চক্রের বিরুদ্ধে আমাদেরকে এখন অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে। একটি গোষ্ঠী যারা ৭১ দেশের মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা এখনো একাধিকবার আকারে ইঙ্গিতে ক্ষমা চাইলেও ৪৭ থেকে আজ পর্যন্ত ক্ষমা চাইলেও ৭১ বিষয়টি তারা পাশ কাটিয়ে যায়, এবং ক্ষমা চাওয়ার মাঝে যদি শব্দটা সংযুক্ত করে ক্ষমা চায়, তারা মনে করে যে এখনো তারা ভুল করেছে, এটা স্বীকার করতে তাদের কষ্ট হয়। এই গোষ্ঠী এবং যারা ২০২৪-এর ৫ই আগস্ট যারা ছাত্র জনতা এত বড় হত্যাযোগ্য, এত বড় ফ্যাসিবাদী শাসনের পর পালিয়ে যাওয়ার পর আজও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে ক্ষমা চাওয়ার যে রাজনৈতিক মানসিকতা, উদারতা এদের মধ্যে তৈরি হয় না। এই দুইটা গোষ্ঠীকে আপনি যদি পাশাপাশি মিলান, দেখবেন দুই গোষ্ঠী তাদের অপরাধের জন্য, তাদের অপকর্মের জন্য, তাদের গুমের জন্য, তাদের খুনের জন্য, মানুষ হত্যার জন্য তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুসূচনা সেটা পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ এই দুইটা চক্রই কিন্তু এখন আবার একাকার হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, গণতন্ত্রকে নৎসাৎ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং আপনি যেটা আশঙ্কা করছেন যে নির্বাচন বানচালে, আমরা মনে করি না যে তারা সেটা নির্বাচন বানচাল করতে পারবে, তবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আপনি যেরকম আশঙ্কা করছেন আমরাও আশঙ্কা করছি যে তারা সেই ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে। আজকেও কিন্তু প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যমুনায় বলেছেন যে নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ আক্রমণ আসতে পারে, এরকম একটা আশঙ্কার কথা তিনিও বলেছেন। তো এই বিষয়টা আসলে ওই যে বললাম, নানামুখী ষড়যন্ত্র চলছে। এই দেশটাকে যারা অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায়, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, কিংবা যারা পালিয়ে গেছে তাদের এখন ফেরার পথ যেহেতু তারা দেখছে বন্ধ, দেশটা যদি অস্থিতিশীল হয়ে যায়, নির্বাচন যদি না হয়, তাহলে তাদের অনেকের হয়তো অনেক লাভ আছে, এই জন্য তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যারা ক্ষমতায় না এসেও বিভিন্ন প্রতিষ্ঠান ৫ই আগস্টের পর গায়ের জোরে দখল করেছে, বিভিন্ন ব্যাংক বিমা দখল করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গায়ের জোরে দখল করেছে, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে, এখন তারা দেখতেছে যে নির্বাচন হলে ওইখানে ওই সমস্ত জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন বসবে, তখন তাদের এই আকাম কুকাম গুলা করা তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না, কিংবা তারা যে স্বপ্ন দেখছে এই দেশটাকে কুক্ষিগত করা, তাদের সেই স্বপ্ন নৎসাৎ হয়ে যাবে একটি গণতান্ত্রিক নির্বাচন হলে। সুতরাং তারা তো উঠে পড়ে লেগেছে যে তারা বাংলাদেশটাকে আরেকটি সিরিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সোচ্চার থাকতে হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমরা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু ওনার তো দায়িত্ব রয়েছে, যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় রয়েছেন এবং জনগণের একটা বিপ্লবের মধ্যে দিয়ে ওনাদেরকে এখানে বসানো হয়েছে, যে এই সমস্ত হামলা বসে বসে দেখার জন্য নয়, এইগুলা মোকাবেলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যার হাতে ক্ষমতা দিবে তার হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় নেওয়ার জন্য। এখানে ওনারাও যদি কোনো অজুহাত, কোনো খোঁড়া যুক্তি তৈরি করে নির্বাচনকে বিলম্বিত করতে চান, তাহলে জাতি কিন্তু কাউকে ক্ষমা করবে না। একটা বিষয়, আপনি যেহেতু ছাত্র রাজনীতিতে ছিলেন, সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে এবং সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলাই বেশিরভাগ ক্ষেত্রে জয়লাভ করেছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? এর প্রভাব কি? না, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে মোটেও পড়বে না। যদি এইরকম পড়তো তাহলে আপনি তো জানেন, আপনি যেহেতু রাজনীতি সচেতন, সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট, ৭২ থেকে ৭৫ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ মুজিবের যখন সর্বোচ্চ জনপ্রিয়তা দেশ স্বাধীনের পরে, তখন কিন্তু বাংলাদেশের সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ কিন্তু বিজয়ী হতে পারে নাই।
বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তখন জাসদ ছাত্রলীগ ছাত্র ইউনিয়নরা বিজয় হয়েছে। তার মানে কি ওই সময়ে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষমতায় জাসদ বলেন কিংবা কমিউনিস্ট পার্টি বলেন তারা কি ফিরে আসতে পেরেছে? আজকে যাদেরকে আপনি নির্বাচিত হতে দেখছেন তাদের রাজনৈতিক স্ট্রাকচার আর ওই সময় 72 থেকে 75-এ যারা ছাত্র সংসদগুলা জয়লাভ করেছিল তাদের রাজনৈতিক কমিউনিস্ট পার্টি আর শিবিরের রাজনীতির মধ্যে আমি খুব একটা তফাৎ দেখি না। এই যে কিছুদিন আগে যারা বলেছে যে ইসকন আর জামাতের মধ্যে যে এরকম খুব একটা তফাৎ দেখে না, আমি এদের মধ্যে খুব একটা তফাৎ দেখি না। কেউ ধর্মকে না মেনে আধুনিক সাজার চেষ্টা করেছে আর কেউ ধর্মকে ব্যবহার করে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে। এদের কারোর মধ্যেই ধর্ম বলেন দেশপ্রেম বলেন এটার পরিপূর্ণতা নাই। সুতরাং আমি মনে করি না যে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হলে তার প্রভাব পড়বে এবং জাতীয় নির্বাচনে তারা কোনো কিছু করতে পারবে। এরকম হলে তো মুজাহিদুল ইসলাম সেলিমরা, মাহমুদুর রহমান মান্নারা মানে ওই সময় ছাত্র সংসদ গুলা দখল করার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাও তারা বুটের মধ্যে চলে আসছে। এটা হয়তো অনেকের মনে করছেন, কিন্তু আমি তো মনে করি যারা বিজয়ী হয়েছে এরা কে শিবির আর কে ছাত্রলীগ আমার কাছে তো এখন সন্দেহ আছে। কারণ আজকে যারা শিবির এরা তো কিছুদিন 5ই আগস্টের আগে অনেকেই ছাত্রলীগ ছিল। আবার আল্লাহ পট পরিবর্তন আবার যদি কোনো কারণে করে হয়তো দেখতে পারবেন যে আজকে যাদেরকে শিবির দেখছেন এরা আবার সময়ের ব্যবধানে আবার ছাত্রলীগ আওয়ামী লীগও হইতে পারে। কারণ ওই সময় ওরা লুঙ্গির নিচে ছিল, এখন আরেক পক্ষ ওদের লুঙ্গির নিচে ঢুকে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিজয়ী হয়েছে, আপনি জাহাঙ্গীরনগরের যে ছেলেটা বিপি হয়েছে সে ছেলেটা তো ছাত্রলীগ করতো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যে বিজয়ী হয়েছে তারা বিজয়ী হওয়ার আগে আমরা যারা ছাত্রদল আমরা হয়তো পরাজিত হয়েছে, কিন্তু ছাত্রদল তো ছাত্রদল নাম দিয়ে প্যানেল দিয়েছে। ওরা বিজয়ী হওয়ার পরে বলে যে এরা ছাত্র শিবির, কিন্তু বিজয়ী হওয়ার আগে তাদের প্যানেলের নাম কি ছিল? ছাত্র শিবির মনোনীত প্যানেল ছিল। তখন সাধারণ ছাত্রদের নাম নিয়ে তারা কিন্তু অনেককেই সেখানে জোগাখিচুড়ি দিয়ে নিয়ে এসেছে এবং তাদের প্রার্থীদের অধিকাংশই কিন্তু বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সাথে এমনকি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে রাজনীতি করেছে। এবং তাদের ভিডিওগুলো আপনি দেখলে দেখবেন যে নৌকার স্লোগান দিতে দেখা গেছে, জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে। এখন জয় বাংলা স্লোগান দেওয়া ছেলে যদি শিবিরের আদর্শিক নেতা হয়ে যায় তাহলে তো ভাই আমার বলার কিছু নাই। কারণ যে জয় বাংলা স্লোগান দিতে পারে, যে নৌকার স্লোগান দিতে পারে, সে যদি শিবির হয় তাহলে হতেই পারে এই ছেলে আবার যে জয় বাংলা স্লোগান দিবে না, আবার যে নৌকা বলবে না, তার গ্যারান্টি কোথায়? কারণ এদেরকে তো আমি আদর্শিক কোনো কর্মী মনে করি না। কারণ কোনো আদর্শিক কর্মী তার নিজের পরিচয় লুকিয়ে অন্য সংগঠনের পদ নিয়ে অন্য সংগঠন করে ওই সংগঠন পালিয়ে যাওয়ার পরে বলে আমি তো ওই সংগঠন, এরা তো বর্ণচূড়া। এদের তো আপনি ধর্মীয় ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, আপনি রাষ্ট্রীয় ভাবে বলেন, এরা তো প্রতারক। কারণ আমি আমার নিজের পরিচয় দেওয়ার সৎসাহস যার নাই, কঠিন সময়ে সুসময়ে আইসা আমি আমার পরিচয় উপস্থাপন করে নিজেকে জাহির করার চেষ্টা করি। এদের মনুষ্যত্ব আছে কিনা আমার তো সন্দেহ আছে। একটু ভিন্ন একটা প্রশ্ন করি যে এনসিপি একেবারে নতুন একটা দল, এই দল সম্পর্কে একটু আপনার মূল্যায়নটা কি এই পর্যন্ত? একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটি নতুন রাজনৈতিক দল, একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে একটা নতুন সংবাদ মাধ্যম আসলে যেরকম আপনি স্বাগত জানাবেন, চাইবেন যে অন্যরা এগিয়ে আসুক। যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটি নতুন রাজনৈতিক দলকে অবশ্যই আমরা শুরু থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা তাদের সফলতা কামনা করি। কিন্তু তাদেরকে রাজনীতির গতি প্রকৃতি বুঝে রাজনীতির অভিজ্ঞতা জ্ঞান অর্জন করে আগালে তাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, গণতন্ত্রের জন্য ভালো হবে। অবশ্যই তাদের 5ই আগস্টের হাসিনা পতনের আন্দোলনে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে, জাতি এটা শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আমরাও করি। কিন্তু এই হাসিনা পতনের এই ক্ষেত্রটা কিন্তু তাদেরকে বুঝতে হবে, জাতিকে বুঝতে হবে যে এটা দীর্ঘ 16-17 বছর আমাদের লড়াই সংগ্রামে, আমাদের নেতাকর্মীদের গুম খুনের মধ্য দিয়ে, আমাদের জেল জুলুম অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের ক্যারিসমেটিক নেতৃত্বের ধারাবাহিকতায় কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এবং এটা রাজনৈতিক নেতৃবৃন্দ এই প্রেক্ষাপটটা তৈরি করেছেন। কারণ ওনারা কোটার আন্দোলন করেছিলেন, কোটার আন্দোলন থেকে ওই আন্দোলনটাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতার কারণেই সম্ভব হয়েছে। সুতরাং 5ই আগস্টের পরবর্তী সময়ে তারা যে রাজনৈতিক সংগঠন করেছেন অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। তারা রাজনীতি করুক এবং ইতিবাচক রাজনীতি করে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, আমরা সেটা চাই। তবে তাদেরকে এই জায়গায় স্বচ্ছতা রাখতে হবে। আমি মনে করি যে তারা রাজনীতি করতে চাইলে সরকারের অংশীদারিত্বে এখনো যারা আছেন তাদের প্রতিনিধিরা, তাদের উচিত হবে সরকার থেকে বের হয়ে এসে জনগণের কাছাকাছি যাওয়া, রাজনীতিতে সক্রিয় হওয়া। জনগণ যদি ভোটের মাধ্যমে তাদেরকে
নির্বাচিত করে আমরা তো অবশ্যই সাধুবাদ জানাবো, এবং আমরা একটা তরুণ প্রজন্মের দলকে তো আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু একসাথে সরকারে এবং রাজনীতিতে এটা বেমানান, কারণ তাদের একটা প্রতিনিধিরা এখনো সরকারের ভিতরে রয়ে গেছে। আমি আশা করবো যে নির্বাচনের আগে তাদের ওই প্রতিনিধিরা সরকার থেকে পদত্যাগ করে, অবশ্যই তাদের রাজনীতি করার অধিকার রয়েছে, জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তাদেরকে মূল্যায়ন করে, আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তবে আমরা আশা করি তারা ইতিবাচক রাজনীতির চেষ্টা করবে, এবং রাজনীতি অত্যন্ত পিচ্ছিল পথ, এখানে আবেগের চাইতে যুক্তি এবং বিচক্ষণতার সহিত পথ চলতে হবে। তরুণ প্রজন্মের কাছে আপনার আহ্বান কি থাকবে? তরুণ প্রজন্মের কাছে তো আমি অত্যন্ত আশাবাদী, খান তরুণ প্রজন্মই তো হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে আমাদের সাথে, আমাদের লড়াই সংগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে বিদায় করতে যেহেতু আমাদেরকে সহযোগিতা করেছে, সুতরাং এই ফ্যাসিস্টদের বঙ্গুর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে তরুণ প্রজন্মই বুঝবে যে কার দ্বারা এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং আমি মনে করি তরুণ প্রজন্মের সবচেয়ে সাহসী, মেধাবী নেতৃত্ব হচ্ছেন জনাব তারেক রহমান। এবং এই তরুণ প্রজন্ম আপনি দেখবেন যে জিয়াউর রহমানও যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমানও কিন্তু অত্যন্ত তরুণ প্রজন্মের প্রতিনিধি ছিলেন। তিনি মাত্র 42 বছর বয়সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, এবং তিনি 45 বছর বয়সে শাহাদাত বরণ করেছেন। মাত্র 3 বছরে তিনি কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে দেশে বিদেশে স্বীকৃতি পেয়েছেন। সেই বিবেচনায় আমি তো মনে করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান তরুণ প্রজন্মের একজন আইডল আমি মনে করি, এবং আমি মনে করি যে এই প্রজন্ম বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্টের আগে যারা ত্যাগ এবং দেশপ্রেমের তারা যে পরিচয় দিয়েছে, এই তরুণ প্রজন্ম যাতে 71-এর পরাজিত শক্তির সলসাতুরির কাছে কোনোভাবে বিভ্রান্ত না হয়। কারণ যারা এই দেশটাকে ভালোবাসে না, যারা এই দেশটার স্বাধীনতা স্বীকার করে না, আজ অব্দি এই দেশটাকেই যারা ধারণ করে না, তারা তো এই দেশে বসবাসেরই অনুপযুক্ত। তারা এই দেশটাকে কিভাবে নেতৃত্ব দেবে? আমার তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে ওই বর্ণচূড়া চক্রের ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে যাতে তারা না পড়ে, তারা যাতে এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির পক্ষে থাকে, ধানের শীষের পক্ষে থাকে, তারেক রহমানের উপর যাতে তারা আস্থা রাখে, তারা যাতে বিএনপির উপর আস্থা রাখে। যদি আমরা ব্যর্থ হই, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে যদি বিএনপিকে ভোট দেওয়ার পর মানুষ মনে করে যে না বিএনপি কথার সাথে বিএনপির কাজের মিল নেই, তারেক রহমানের কথা এবং কাজের মিল নেই, তাহলে পরবর্তী নির্বাচনে এই তরুণ প্রজন্ম তো আমাদেরকে প্রত্যাখ্যান করতে পারবে, ভোটের মাধ্যমে বিতাড়িত করতে পারবে। আমরা তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানাবো, যেহেতু 18 বছর ভোটের নামে প্রহসন হয়েছে, ভোট মানুষ নিতে পারেনি, এই নির্বাচনটায় তরুণ প্রজন্ম বিএনপির প্রতি যাতে আস্থা রাখে, আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর আস্থা রেখে যদি ধানের শীষকে বিজয়ী করে, আমরা কথা দিচ্ছি যে আমরা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন তারেক রহমানের হাত ধরেই করতে সক্ষম হব। তারেক রহমান সম্পর্কে একটা শেষ প্রশ্ন আমার, যে দেশের মানুষ কিন্তু আগ্রহী, কৌতূহল আছে যে কবে আসছেন তারেক রহমান ইউকে থেকে, এরকম কোনো ধারণা আছে নাকি আপনার যে তিনি কবে আসতে পারেন? এটা অনেক কঠিন প্রশ্ন, এটা আমাদের মতো কর্মীদের পক্ষে এই মুহূর্তে একদম নির্দিষ্ট করে বলা এই মুহূর্তে সম্ভব না। তবে আমি যতটুকু জানি, বুঝি এবং রাজনীতি নিয়ে চিন্তা করি, যে সেই সময়টুকু খুব কাছাকাছি চলে এসেছে, যে আপনারা সহসাই এবং খুব দ্রুত আপনারা সেই দিনটি, আপনারা যেরকম উদ্গ্রীব, আমরাও উদ্গ্রীব, জাতি উদ্গ্রীব, এবং আমি মনে করি তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেই দিন আমরা আরেক নতুন বাংলাদেশ দেখতে পাব। তবে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে চোখ কান খোলা রেখেই সামনের দিনগুলো, সামনের পথগুলো চলতে হবে। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যে যদি নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হয়ে যায়, তাহলে আপনার দল বিএনপি আসলে কতটুকু আশাবাদী যে আপনারা সরকার গঠন করবেন? এরকম আমরা তো আশাবাদী এই কারণে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা নির্বাচন হয়েছে, স্বচ্ছ নির্বাচন হয়েছে এবং জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, সেই সকল নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। জিয়াউর রহমান মানুষের আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে এই দেশটাকে শাসন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটে এদেশে 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি মনে করি যে এইবারের নির্বাচনে জনগণের ভোটে জনাব তারেক রহমানের দল, খালেদা জিয়ার দল বিএনপি বিজয়ী হবে, ধানের শীষ বিজয়ী হবে, এবং আমরা তারেক রহমানের নেতৃত্বেই একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবো। এবং আমি স্বপ্ন দেখি যে সেই লড়াইয়ে আমার দল
আমাকেও যদি সিলেট 3 আসনে ধানের শীষের প্রতীক দেয়, আমিও সেই লড়াইয়ে বিজয়ী হয়ে এই আসনটি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারবো এবং ওনার সাথে থেকে কাজ করার একটা সুযোগ তৈরি হবে। আমি বিশ্বাস করি জনগণ কখনো ভুল করে না। নির্বাচন হলে জনগণ তার সঠিক জবাবটি দেবে এবং যারা লাফালাফি করছেন, যারা ফালাফালি করছেন, যারা নিজেদেরকে অনেক কিছু ভাবার শুরু করছেন, কিংবা যারা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, ভোট হলে কিন্তু জনগণ তার দাঁত ভাঙ্গার জবাব ব্যালটের মাধ্যমে দেবে। এটা তো প্রত্যাশিত যে দীর্ঘদিন পরে আপনারা বলছেন যে নির্বাচনী পরিবেশটা ফিরে ফিরে আসবে এবং একটা উৎসবের বাংলাদেশে পরিণত হবে, সেটাই তো আপনাদের প্রত্যাশা নাকি? অনেকটা উৎসবের পরিবেশ বাংলাদেশে তো শুরু হয়ে গেছে, কারণ আমরা তো যেখানেই যাচ্ছি মানুষ নির্বাচন নিয়ে মানুষের যে অনাগ্রহ ছিল ওই অনাগ্রহটা দূর হয়েছে। মানুষ এখন নির্বাচন হোক, ভোট কেন্দ্রে যেতে চায়, ভোট দিতে চায়। এই অনাগ্রহ থেকে যে আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার পর, সে আগ্রহ দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে এবং আমার মনে হয় দীর্ঘদিন পর বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনটাকে মানুষ নির্বাচন এবং বিনোদন হিসেবে নিয়েই সেই নির্বাচনটা এই জাতি উপহার দেবে এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে। ধন্যবাদ আব্দুল্লাহ খান জামাল। আমরা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে শুনেছি এবং আমরাও আসলে প্রত্যাশা করি বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হোক। সেটাই আমরা প্রত্যাশা করি। ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটা সামনে আসছে, একটা জনগণের অংশগ্রহণ থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা, যেমনটি আব্দুল্লাহ খান জামাল বলছিলেন। আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ মঈনুদ্দিন এবং এই অনুষ্ঠানের কলাকুশলীরা যারা এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, আধুনিক কাগজকে এবং ইজিটকে, এবং যারা এই অনুষ্ঠান দেশে বিদেশ থেকে দেখেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সিলেট 3 দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের কাছে বিদায় নেওয়ার আগে একটা অনুরোধ, একটা নিবেদন যে আগামী নির্বাচনটি দেশ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটি ভোট একটি আমানত, সেই আমানতটি আপনি দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপির পক্ষে তারেক রহমানের উপর আস্থা রেখে শহীদ জিয়ার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতীক, এই সিলেটের উন্নয়নের রূপকার জনাব এম সাইফুর রহমানের প্রতীক, আমাদের প্রিয় নেতা গুমের শিকার জননেতা এম ইলিয়াস আলীর প্রতীক, দানের শীষের পক্ষে থেকে দানের শীষকে একটি ভোট দিয়ে বিজয়ী করে বিএনপির হাতকে শক্তিশালী করে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত উপেক্ষা করে আপনারা বিএনপির উপর আস্থা রাখুন, তারেক রহমানের উপর আস্থা রাখুন, দানের শীষের পক্ষে থাকুন। ইনশাআল্লাহ আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ খান জামাল। আসলে আমরা চাই একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। দর্শক, এতক্ষণ আমরা আসলে অনেক আলোচনা করেছি আব্দুল্লাহ খান জামালের সাথে। আজকে বিদায় নিচ্ছি এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে আমরা হয়তো নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।